হে হে হে, এই গ্রামে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না, কাউকে না। কি রে, নদীর ওই পারে যাইতে যে সামনে পথের ধারে বট গাছটা আছে, এই বট গাছের নাকি কিছু একটা আছে সবাই বলছে। তোরা কি এ বিষয়ে কিছু জানো? হ্যাঁ দাদু, আমিও শুনেছি কিছুটা, কিন্তু এখনো সঠিকভাবে বুঝতে পারি নাই বিষয়টা কি। আসলে ওইখানে আছেটা কি এখনো সেটা ধারণা করতে পারি নাই। দাদু, ওই পথটা এখন কেমন যেন একটু অস্বাভাবিক মতো হয়ে গিয়েছে। আমি সেদিন ওই পথ দিয়ে আসছিলাম, তো আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে গেছিল, বুঝতে পারিনি এটা কেন হলো। এতক্ষণ ধরে তারা তিনজন এই পথটি নিয়েই আলোচনা করছিল। ইদানিং নাকি এই পথে অস্বাভাবিক কিছু মনে হয়। সেদিন দুপুরবেলা রাহুল অন্য দিনের মতোই বাজার থেকে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ সেই বটগাছটির কাছে আসার পর তার কেমন একটা রাহুল পিছন দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল যে আজকে কেন এমন হচ্ছে, এর আগে তো কখনো এমন হয় নাই। তা সে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপরে সে কোনো কিছু না পাওয়ার পর সে বাড়ির দিকে আবার রওনা দিল। সেদিন দুপুরবেলা সুমনু তার মেয়ের বাড়ি থেকে বাসার দিকে রওনা দিচ্ছিল। তার কাছেও কেমন একটা অস্বাভাবিক মনে হলো। সুমনু পিছন দিকে ঘুরে তাকিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করছিল, এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু হঠাৎ তার শরীরে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। সেদিন ঘটে গেল এক কাহিনী। সুব্রতাও সন্ধ্যাবেলা বাজার করে বাড়ি ফিরছিল। তখন সেই বটগাছের নিচে আসতে তার কেমন একটা অনুভূতি হলো। পিছন দিকে তাকাতে সে দেখতে পেল একটা ছায়ামূর্তি তার পিছন দিয়ে উড়ে চলে গেল। তাতে সে অনেকটা ভয় পেয়ে গেল। সে বুঝতে পারলো না সে কি করবে। তখন সে ভয়তে ওখান থেকে দৌড়ে পালালো, কেননা এমন অস্বাভাবিক জিনিস সে এর আগে কখনো দেখে না। সুব্রত, চল না ওই নদীর পাড়ে একটা আড্ডার ব্যবস্থা করি। অনেক দিন তো হয়ে গেল আড্ডা দেওয়া হয় না। চল না যাই, ওইখানে একটা আড্ডার ব্যবস্থা। তুই তো আড্ডার কথা বলছিস, কিন্তু দিনকালের যে অবস্থা দেখতেই তো পাচ্ছিস, কি ভয়াবহ অবস্থা। এই পথে তো এখন তেমন একটা চলাফেরাই করা যায় না। তুই রাতের বেলা আড্ডার কথা বলছিস, তারপরেও আবার রাতের বেলা আড্ডার কথা বলছিস। দিনের বেলা আড্ডার কথা বললে নাই একটা কথা, রাতের বেলা কিভাবে আড্ডা দিবি? দিনকালের অবস্থা কি তো দেখতেই পারছিস, তাই না বল? ভাই, এসব হচ্ছে মানুষের মনের ভয়। এসব ভূত পেত কি আর এখনকে যুগ হিসাবে আছে রে ভাই, বল? এসব আসলে মানুষ মনের ভয় পায়। এসব বলতে কোনো কিছুই নাই, বুঝছিস ভাই? আমি এসব বিশ্বাস করি না। আরে ভাই, তুই যে এসবের বিশ্বাস করিস না, কিন্তু আসলে এসব কিন্তু আছে। আমরা হয়তো চোখে দেখি না, কিন্তু এসব আসলে আছে। তুই জানিস না, সেদিনকে ঘটনাটা বললো না, সে বাজার থেকে আসছিল তখন। সেদিন রাত আনুমানিক 11টা বাজে। রফিক সাহেব তার ব্যবসার কাজ মিটিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিল। তখনই ঘটলো তার সাথে। রফিক সাহেবের সামনে থেকে এসে গলাটি চিপে ধরলো এক পিশাচিনী। তখন রফিক সাহেব বাঁচার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু তার হাত থেকে সে বাঁচতে পারলো না। শেষমেশ তার হে 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 হে, এই পথে আমি তাকে পাবো, তাকেই মেরে ফেলবো, কাউকে রেহাই দেবো না, কাউকে না। তো সকাল সকাল উঠে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল সেই বটগাছের তল দিয়ে, কিন্তু সে যেতে যেতে দেখলো বটগাছের নিচে কে যেন পড়ে আছে। তখন সে দেখতে পেল গঞ্জের সেই ব্যবসায়ী ওখানে মরে পড়ে আছে। তাই দেখে সুব্রত অনেকটা ভয় পেয়ে গেল এবং ওখান থেকে দৌড়ে পালালো। ওরে বাবা রে, এটা আমি কি দেখছি? তোমরা কি দেখছো? ওই বড় ব্যবসায়ী সেই বড় বট গাছের নিচে মরে পড়ে আছে। আমি আজকে সকালে কাজ করতে যাওয়ার সময় দেখি ওখানে মরে আছে। কি বলছিস রে তুই এইসব কথা? বড় ব্যবসায়ী ওই গাছের নিচে মরে পড়ে আছে? তুই ঠিক দেখেছিস তো নাকি ভুল দেখেছিস? তখন তারা সবাই সেই গাছের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলো, আসলে বিষয়টা কি দেখার জন্য। তারপর তারা দেখতে পেল গাছের নিচে কে যেন সত্যিই পড়ে আছে। তাই তারা দ্রুত পা চালালো সেই গাছের গোড়ায় যাওয়ার জন্য। এর সুব্রত, তুই তো ঠিকই দেখেছিস, এ তো সেই শহরের সেই ব্যবসায়ী রে। এই গ্রামে কি যে হলো রে, এই গ্রামে কি যে
হলো, এই পথে এখন থেকে আর চলাচল করা যাবে না, আমাদের অন্য একটা পথ খুঁজতে হবে বাজারে যাওয়ার জন্য। এই পথে আর তেমন একটা চলাচল করা, ব্যবসায়িকের অস্বাভাবিক মৃত্যুর পর থেকে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও তেমন এই পথে আর আগের মতো কোনো লোকজন আসে না। সেদিন ঘটে গেল আরো একটা ভয়ানক ঘটনা। রহিম চাচা ছাগলটি ছাড়া পেয়ে সেই পথ ধরে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লো। রহিম চাচা ছাগলটি খোঁজার জন্য সেই রাস্তা ধরে সেখানে চলে আসলো, কিন্তু সেখান থেকে আর রহিম চাচার ফেরা হলো না। সেখানে পিশাচিনী তাকে হত্যা করলো এবং রহিম চাচা ওখানেই মৃত্যুবরণ করলো। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা এসে দেখলো রহিম চাচা সেইখানে মরে পড়ে আছে। সবাই তাই নিয়ে খুবই চিন্তিত। কিছুক্ষণ পর গ্রামের মুরব্বী দাদু সেখানে হাজির হলো, এসে দেখলো সে রহিম মরে পড়ে আছে। শোন রে, এইভাবে আর বসে থাকা যাবে না। এইভাবে বসে থাকলে গ্রামের পিশাচিনী সবাইকে মেরে ফেলবে। এর একটা বিহিত করতে হবে। সবাই বটতলায় দেখা পর দুটা মানুষ মারা গেল, আমরা তো কিছুই করতে পারলাম না। এইভাবে চলতে থাকলে তো গ্রাম শূন্য হয়ে যাবে। তোরা কি ব্রহ্মতান্ত্রিকের ডেরা চিনিস? বল, তোরা কি চিনিস? হ্যাঁ দাদু, আমি ব্রহ্মতান্ত্রিকের ডেরাটা চিনি। আমি এর আগে একদিন গেছিলাম একজনের সমস্যা নিয়ে, সে সেটা সমাধান করে দিছিল। সে অনেক উপকারী একজন তান্ত্রিক। তান্ত্রিক ছাড়া এই পিশাচিনীকে তাড়ানো একদমই অসম্ভব রে। তোরা যে কোনো দুজন চলে যায় এখনই তান্ত্রিকের উদ্দেশ্যে, নাইতে কিন্তু গ্রামের অনেক ক্ষতি হয়ে যাবে। এখন সুব্রত আর রনি সেই তান্ত্রিকের ডেরায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল, কেননা এখন আর বেশি দেরি করা একদমই ঠিক হবে না। শোন, তুই এই দিকটা খেয়াল রাখবি যাতে এই পথে কোনো মানুষ না যায়। এই পথে কিন্তু মানুষ গেলে আরো একটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, কেননা পিশাচিনী তো দেখতেই পারছিস কেমন খেপাখেপ। ঠিক আছে দাদু, আমি এই দিকটা খেয়াল রাখবো যাতে কোনো মানুষ এই পথে যায় বা না আসে। যত সময় না তান্ত্রিক এসে পৌঁছাচ্ছে তত সময় আমি এই দিকটা সব সময় খেয়াল রাখবো, কেননা তাদের গ্রাম থেকে তান্ত্রিকের ডেরাটা বেশ খানিকটা দূরে। তাই তাদের সন্ধ্যা নামের আগেই সেই ডেরায় পৌঁছাতে হবে। তাই তারা ডেরাটা নদীর ওই পারে, তাই তাদের সূর্য ডোবার আগেই সেই তান্ত্রিকের ডেরায় পৌঁছাতে হবে। ডেরাটা ছিল নদীর ধারে শ্মশান ঘাটের পাশে। তারা দেখলো তান্ত্রিকটা ছোট্ট করে ঘরের নিচে বসে আছে। তান্ত্রিক বাবা, আপনি আমাদেরকে বাঁচান, আমাদের গ্রামে এক পিশাচিনী এসেছে। সে সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। তোমরা কোথা থেকে এসেছো বাবা? আর তোমাদের গ্রামে কি এমন সমস্যা হয়েছে সবকিছু আমাকে খুলে বলো। গ্রামের বট গাছে এক পিশাচিনী এসেছে, সে সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে, দুজনকে মেরে ফেলছে। তোমরা বাড়িতে যাও, আমি সন্ধ্যার পর তোমাদের ওই বটতলায় যাব, যে তোমাদের সাথে দেখা করব। তান্ত্রিকের সাথে কথা বলে বাড়ির দিকে রওনা দিচ্ছে, তখন অনেকটা সন্ধ্যাও নেমে গেছে। তারপরের দিন সন্ধ্যাবেলায় তারা সবাই তান্ত্রিকের জন্য অপেক্ষা করছিল। তার কিছুক্ষণ পরে তান্ত্রিক তাদের কাছে, বাবা আপনি আমাদেরকে বাঁচান, আমাদের ওই একটা রাস্তাই আছে বাজারে যাওয়ার, ওই পথ দিয়ে আমরা এখন তেমন একটা যেতে পারছি না। ভয় পেও না তোমরা, আমি চলে এসেছি, আমি দেখছি এই বিষয়টা। তোমরা আজ সন্ধ্যার পর থেকে ঘর থেকে কেউ বাইরে বের হবে না। তখন রাত আনুমানিক 1:30 বাজে। তান্ত্রিক সেই বট গাছের নিচে আসলো। আসলে বিষয়টা কি জানার তান্ত্রিক সেই গভীর রাতে বট গাছের নিচে এসে বোঝার চেষ্টা করছে যে আসলে কেমন ধরনের পিশাচিনী আছে। এখানে কে আসো, সাড়া দাও। আমি আবারও বলছি, এখানে কে আসো, সাড়া দাও।
তারপর তান্ত্রিক পিশাচিনীকে আনার জন্য হোমযজ্ঞ শুরু করে, যাতে পিশাচিনী তার সামনে অতি দ্রুত চলে আসে। কিছুক্ষণ হোমযজ্ঞ চালানোর পর তান্ত্রিক খেয়াল করলো অস্বাভাবিক বাতাস শুরু হয়ে গেল। তারপর পিশাচিনী তার সামনে আগুন রূপে হাজির হলো। কি রে ব্রহ্মতান্ত্রিক, তুই আমাকে এমন সময় ডাকলি কেন? তুই জানিস না আমরা এমন সময় বিশ্রামে থাকি? তোর এত বড় সাহস কে দিয়েছে আমাকে এমন সময় ডাকার জন্য? তোর তো সাহস আছে বটে। আমি তোকে এখানে এমনি ডাকি নাই। আমি শুনতে পেরেছি তুই নাকি এই গ্রামে দুজন সহজ সরল মানুষকে মেরে ফেলেছিস। তুই কেন এমন করছিস? এমন সহজ সরল মানুষকে কেন মেরে ফেলছিস? কিসের কারণে তুই এটা করছিস বল? এই ব্রহ্মতান্ত্রিক, তোর কথার কৈফিয়ত দেওয়ার জন্য আমি এখানে আসিনি। তুই এত রাত করে এখানে কেন এসেছিস? তোর সাহস আছে বটে, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। বলে পিশাচিনী ব্রহ্মতান্ত্রিকের দিকে এগিয়ে গেল তাকে হত্যা করার জন্য। ব্রহ্মতান্ত্রিক কিছু করার আগেই পিশাচিনী তার ছুরির আঘাতে তাকে ক্ষত বিক্ষত করে দিল। পিশাচিনী ছুরির আঘাত সহ্য না করতে পেরে তান্ত্রিক ওখানেই মৃত্যুবরণ করল। আমি কাউকে বাঁচিয়ে রাখবো না, এই গ্রামে কেউ বাঁচবে না। পিশাচিনী চলে যাওয়ার পর তান্ত্রিকের দেহটা বটগাছে ঝুলে থাকলো। এর সকাল তো অনেক হলো, তা তান্ত্রিকের কোনো খবর পেলি? সেই রাতে গেছে, তারপরে তো তান্ত্রিকের কোনো খবর পেলাম না। দাদু, আমরা তো এই মাত্রই এইখানে আসলাম, এসেই তোমার সাথে দেখা হলো। তান্ত্রিকেরও কোনো খবর পাইনি আমরা। চল তো সবাই গিয়ে দেখে আসি সেই বটগাছের নিচে তান্ত্রিক পিশাচিনীর কি করলো। চল সবাই যাই একসাথে। তারপর তারা চারজন সেই বটগাছের গোড়ায় যাওয়ার জন্য রওনা দিল। হায় রে ভগবান, এ কি সর্বনাশ হলো রে! পিশাচিনী তান্ত্রিককেও ছাড় দিল না, তান্ত্রিককেও মেরে ফেলে দিল। তুই এবার আমাদের গ্রামের কি হবে দাদু? তান্ত্রিককেও তো মেরে ফেলে দিল পিশাচিনী। এই পিশাচিনী খুবই ভয়ঙ্কর। দাদু, এখন আমাদের কি উপায়? ব্রহ্মতান্ত্রিককেও পিশাচিনী মেরে ফেলে দিল, এখন আমরা কার কাছে যাব? একজন পারবে রে ওকে তাড়াতে, তার নাম হচ্ছে কালী তান্ত্রিক। কিন্তু ওর কাছে যাওয়া এত সহজ না রে, নদী জঙ্গল পার হয়ে যেতে হয়। আমি ওই কালীতান্ত্রিকের কাছে যাব যেভাবেই হোক, কেননা এই পিশাচিনীকে যদি না তাড়ানো যায় তাহলে গ্রামের কোনো মানুষকেও বাঁচিয়ে রাখবে না, সবাইকে মেরে ফেলবে। শোন রে, কালীতান্ত্রিকের ডেরায় যেতে হলে গ্রামের শেষে যে বড় জঙ্গলটা আছে ওটা পার হবি, তারপরে বড় নদীটা পার হলেই দেখতে পারবি কালীতান্ত্রিকের ডেরা। তো দেরি না করে তখনই কালীতান্ত্রিকের ডেরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তারপর সুব্রত নদী পার হওয়ার জন্য নৌকায় উঠল। এদিকে বেলাও আর বেশি নাই, তাকে দ্রুত পৌঁছাতে হবে। অনেক কষ্টে সে এই বিশাল নদী পার হয়ে আসলো। দূর থেকে দেখা যাচ্ছে সেই তান্ত্রিকের ডেরা। থেকে সুব্রত দেখতে পেল কালীতান্ত্রিক তার ছোট্ট কুঁড়ে ঘরের বারান্দায় বসে আছে। সে তাই দ্রুত তার কাছে পৌঁছালো। আপনি আমাদেরকে বাঁচান, আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, আমরা অনেক বিপদে আছি। আমাদের গ্রামকে একটা পিশাচিনী শেষ করে ফেলছে। কি হয়েছে তোদের ওই গ্রামের? আমার কাছে সবকিছু ভেঙে বল, তাহলে আমি বুঝতে পারবো ও কোন ধরনের পিশাচিনী। তখন সুব্রত তাদের গ্রামে ঘটে যাওয়া সবকিছু সুন্দরভাবে তান্ত্রিককে
বলল, আচ্ছা তাহলে তুই বাড়ি যা, আমি দেখি আজ রাতে ধ্যান করে ও কোন ধরনের পিশাচিনী। আর সুব্রত বাড়ির দিকে রওনা দিল। রাত হওয়ার আগেই তাকে বাড়িতে পৌঁছাতে হবে। তারপর তারা সকাল থেকে তান্ত্রিকের আসার অপেক্ষা করছিল, কিন্তু সেদিন আর তান্ত্রিক তাদের গ্রামে আসলো না। আচ্ছা দাদু, তান্ত্রিক তো আসলো না আজকে, এ তান্ত্রিক কি পারবে এই পিশাচিনীকে তাড়াতে? তান্ত্রিকের তো দেখে মনে হয় না এই পিশাচিনীকে এই তান্ত্রিক তাড়াতে পারবে। আরে সুব্রত, তুই এই তান্ত্রিককে চিনিস না, আমি চিনি। এ হচ্ছে কালী তান্ত্রিক। এ অসাধ্যকেও সাধন করতে পারে। একে দেখে কেউ বুঝতেই পারে না যে এ এত বড় মানের তান্ত্রিক। এ আসলে কত বড় মানের তান্ত্রিক আসলে তোরাই নিজেরাই নিজের চোখে দেখতে পারবি। তান্ত্রিক তাদের গ্রামে আসলো ঠিকই, কিন্তু 2 দিন পর তাদের গ্রামে এসে আসলো। আমি তো ভেবেছিলাম আপনি আসবেই না। যাক, বাঁচা গেল। আপনি তাহলে শেষমেশ আমাদের গ্রামে এসে। এর গ্রামে আমি আরো আগে আসতাম, কিন্তু আমার আরো একটু কাজ ছিল, সেই কাজটি সেরেই তারপরে আসি। সব কথা বাদ দি, আগে বল সেই পিশাচিনী আছে কোথায়? আগে ওর একটা ব্যবস্থা করি। আপনি যে পথ দিয়ে আসলেন, পথ দিয়ে আসার সময় নদীর পাড়ে যে একটা বট গাছ আছে, ওই বট গাছেই ওই দুষ্টু পিশাচিনী থাকে। ঠিক আছে, আমি ওকে দেখছি। তোরা সবাই সন্ধ্যার পরে আর বের হবি না, দরজা বন্ধ রাখবি, আর কেউ ঘুমাবি না। তখন রাত হয়তোবা 2টা বাজে। তখন কালীতান্ত্রিক সেই বট গাছের গোড়ায়। বট গাছে কে আছিস? সামনে আয়, সামনে আয় বলছি, সামনে আয়। আমার বেশি সময় নাই তোর পিছনে সময় দেওয়ার। কিছুক্ষণ পরে পিশাচিনীর দেখা মিলল। সে পাশের গাছ থেকে তান্ত্রিকের সামনে এসে দাঁড়ালো। তান্ত্রিক, তোর কি মৃত্যুর ভয় নেই? এর আগে এক তান্ত্রিককে মারছি, আবার তুই এসেছিস, তোর কি মৃত্যুর ভয় নেই? তুই যে কারণে মরেছিস সেটা তো শুধু তোর স্বামীর দোষ। তুই কেন নিরীহ মানুষগুলোকে মারছিস? তুই কি করে জানলি আমি আমার স্বামীর কারণে আত্মহত্যা করেছি? আমি তো কাউকে কথা বলিনি, তুই কি করে জানলি? শোন, তোর 14 গোষ্ঠীর খবর আমার নেওয়া আছে। তুই বিরক্ত করিস না মানুষদের। কাউকে বাঁচিয়ে রাখবো না, তোকেও মেরে ফেলবো। তাই বলে পিশাচিনী আগুন ছুড়লো তান্ত্রিকের গায়ে, কিন্তু তান্ত্রিকের কিছুই হলো না। এই নে, কে কাকে মারে। আর দিস না রে, আমার জ্বলে গেল, শরীরটা জ্বলে গেল রে, আর দিস না রে। তারপর তান্ত্রিক পিশাচিনীর গায়ে আগুন ধরিয়ে দিল। তখন পিশাচিনী, আমাকে মারিস না রে, আমি চলে যাবো এখান থেকে, আমাকে। তুই তিনটা মানুষ হত্যা করেছিস, সাথে একটা তান্ত্রিককেও হত্যা করেছিস, তোকে কি আর আমি বাঁচিয়ে রাখি? তারপর তান্ত্রিক তার কার্য সাধন করে চলে আসলো। আর ভয় নেই, এখন পিশাচিনী থেকে এই গ্রাম সম্পূর্ণভাবে মুক্ত। এখন সবাই সব জায়গায় চলে ফিরে বেড়াতে পারবে। হ্যালো বন্ধুরা, আজকের কার্টুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেলে এখন প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর ভৌতিক কার্টুন ভিডিও
আপলোড করা হবে। তো এইসব ভৌতিক ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও অলরেডি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো কার্টুন ভিডিও ছাড়া হয়েছে, অবশ্যই সেগুলো দেখে আসতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না।